সিউংজি নামের এক অলস প্রকৃতির মেয়েকে দেখিয়ে গল্পের শুরু। পড়াশোনাকে তার কাছে এক মহাবিরক্তিকর কাজ বলে মনে হয়, যার নাম শুনলেই কেবল ঘুম পায়। আর গণিত ক্লাস ছিল তার ঘুমের আদর্শ সময়, কারণ সে গণিত একদম পছন্দ করতো না। এমনকি টিচার তাকে অঙ্ক করতে দিলেও সেখানেও ঘুমিয়ে পড়তো। মানে সে পড়াশোনা নিয়ে একদম সিরিয়াস না, অথচ দুদিন পরেই তার বার্ষিক পরীক্ষা শুরু হবে। কিন্তু সেই চিন্তা বাদ দিয়ে শুধু মোবাইলে রিলস দেখতে ব্যস্ত থাকতো। আর এর জন্য তার মা খুব রাগারাগি এবং বকাঝকা করতো তাকে। তার মতো এরকম আরেকজন ছিল, আর সে হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড ইউন। সিউংজি তাকে বলে এই শিক্ষা ব্যবস্থাটাই একদম বাজে। একটা পরীক্ষা মানুষের জীবনের ভালো মন্দ ঠিক করে দেয়, এটা কি ধরনের শিক্ষা ব্যবস্থা? সে আক্ষেপ করে আরো বলে, এই পরীক্ষার আগে যদি আমি অদৃশ্য হয়ে যেতাম তাহলে অনেক ভালো হতো। একটু পর ইউনের গাড়ি চলে আসলে সে চলে যায়। এদিকে সিউংজি ভাবতে থাকে সে সারা বছর পড়াশোনার ধারে কাছেও যায়নি, একদিনে কিভাবে সবকিছু শেষ করবে। এসব দুশ্চিন্তা করতে করতে বাড়ি ফিরে আসে। পরদিন ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয় পরীক্ষা দেওয়ার জন্য। খবরে বলা হচ্ছিল আজকে মুষলধারে বৃষ্টি পড়বে, তাই তার মা একটা ছাতা সাথে করে দিয়ে দেয়। তবে বাস থেকে নামার সময় সিউংজি দুশ্চিন্তার কারণে ছাতা নিতে ভুলে যায়। উপায় না পেয়ে বৃষ্টিতে ভিজেই স্কুলের দিকে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ সে প্রচন্ড নার্ভাস হয়ে যায়। দেখা যায় পরীক্ষা কেন্দ্রে না গিয়ে একটা পার্কে এসে বসে আছে। ইউনের ফোনটাও রিসিভ করছিল না। দেখা যায় বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে খুব জোরে জোরে ঢোলের শব্দ ভেসে আসছিল তার কানে। এরকম অদ্ভুত শব্দ সে আর কখনো শুনতে পায়নি। সেই শব্দ অনুসরণ করে একটু এগিয়ে আসে এবং দেখতে পায় একটা ম্যানহোলের ঢাকনার উপর বৃষ্টির পানি জমে আছে, আর সেখান থেকেই ঢোলবাদ্যের শব্দ আসছিল। অসতর্কভাবে সেই জমে থাকা পানির মধ্যে পড়ে যায় এবং অলৌকিকভাবে এক নতুন জগতে চলে আসে, যেই সময়টা হচ্ছে প্রাচীন ঐতিহাসিক সময়। এখানে গত 3 বছর ধরে বৃষ্টি হচ্ছিল না। অতি খরার কারণে প্রজাদের জীবনযাপন কি পরিমাণ কষ্টের মধ্যে আছে সেটা না বললেও হয়তো বুঝতে পারছেন। তো দেখা যায় সবাই বৃষ্টির দেবতার কাছে প্রার্থনা করছিল, আর ঠিক সেই মুহূর্তেই সিউংজি সেখানে হাজির হয়েছে। তাকে দেখে সবাই চমকে ওঠে। সে প্রথমে ভাবে হয়তো কোনো ঐতিহাসিক নাটকের শুটিং চলছে। এইদিকে তার পোশাক আশাক দেখে রাজা সেজং ভাবে নিশ্চয়ই সে অন্য দেশের গোয়েন্দা। এই ভেবে সবাই তাকে মারতে ছুটে আসে। তখন সিউংজি বুঝতে পারে এটা কোনো শুটিং নয়, বরং সে হাজার বছর অতীতে চলে এসেছে। এক লোক বলে ওঠে, আমাদের সাহায্য করতে বৃষ্টির দেবতা হয়তো এই মেয়েটাকে দূত হিসেবে পাঠিয়েছে। সিউংজির তখন মনে পড়ে তার মায়ের সাথে এরকম একটা ড্রামাতে দেখেছিল এক মহিলা তন্ত্রমন্ত্র পরে বৃষ্টির ব্যবস্থা করছে। সে ওই মহিলার মতো অভিনয় শুরু করে, বলে হ্যাঁ আমি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করব। এই শুনে সবাই তার সামনে মাথা নত করে। এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায় এবং সৈন্যদের পোশাক কারখানায় চলে আসে। তার এই পোশাক থেকে সবাই তাকে আবারও মারতে আসতে পারে, তাই সে সৈন্যদের মতো পোশাক পরে এবং পেন্সিল দিয়ে গোফ আঁকিয়ে নেয়। এভাবে কেউ তাকে চিনতে পারে না এবং সে বাকি সৈন্যদের সাথে রাজ দরবারে ঢুকে যায়। তখন সেজং তার মন্ত্রীদের বলছিল গণিত আর বিজ্ঞানের সূত্র কাজে লাগিয়ে আবহাওয়ার সমস্যাটা সমাধান করতে। আসলে সে কুসংস্কার বিশ্বাস করে না। সেনাপতি তখন বলে ওঠে, আপনি রানীকে সময় দেন না, যার কারণে আপনাদের কোনো সন্তান নেই। কোনো উত্তরসূরি না থাকায় দেবতারা অসন্তুষ্ট হয়ে বৃষ্টি দিচ্ছেন না। সে পরামর্শ দেয় রানীর সাথে ঘনিষ্ঠ হয়ে একটা বাচ্চা নিতে। এরপর দেখা যায় সেনাপতির মেয়েই হচ্ছে রানী। যদি তার নাতি হয় তাহলে সেই হবে আগামী রাজা, আর তখন এই সেনাপতি ক্ষমতার ব্যবহার করতে পারবে। এর জন্যই এই পরামর্শ দিয়েছে। যাই হোক, এইদিকে দেখা যায় সিউংজি পালানোর পথ খুঁজছিল। তখন মোবাইলটা নিচে পড়ে গেলে সেটা উঠাতে গিয়ে পার্ক নামের এক সৈনিকের হাতে ধরা পড়ে। এদিকে রাজা সেজং জ্যামিতির একটা অঙ্ক সমাধানের চেষ্টা করছিল। তখন খবর আসে সেই গুপ্তচর মেয়েটা ধরা পড়েছে। এই শুনে তাকে জিজ্ঞাসাবাদ করতে চলে আসে। তার মোবাইলে একটা সুন্দর ওয়ালপেপার ছিল। সেজং এটা দেখে জাদুকরি মনে করে, আর তখনই আবার ফ্ল্যাশ জ্বলে উঠলে সে চমকে ওঠে। সিউংজিকে জাদুকর মনে করে তাকে মেরে ফেলার প্রস্তুতি নেয়। নিজের প্রাণ বাঁচাতে সিউংজি বলে ওঠে সে নাকি গণিতের পণ্ডিত, যে কোনো কঠিন সমস্যার সমাধান করতে পারবে। সেজং তার বুদ্ধি পরীক্ষা করতে তাকে সেই জ্যামিতিক অঙ্কটার সমাধান করতে দেয়। সিউংজি দেখে এটা তো ক্লাস 1-2 এর বাচ্চারাও করতে পারবে। কয়েক মিনিটের মধ্যেই এটা সমাধান করে ফেলে। আর এই দেখে সে খুব ইমপ্রেস হয়, কারণ এই অঙ্কটাই তার দরবারের বড় বড় গণিতবিদরা 3-4 দিনও সমাধান করতে পারছিল না। সে তাকে পার্কের বাসায় থাকার ব্যবস্থা করে দেয়। তবে একটা শর্ত আছে, প্রতিদিন তাকে এসে অঙ্ক শেখাতে হবে। পরদিন সিউংজিকে রাজকীয় পোশাক পরিয়ে দেওয়া হয়। মজার ব্যাপার হলো এই মন্ত্রীকে দেখতে তার গণিতের শিক্ষকের মতো। যাই হোক, সে রাজার ঘরে চলে আসে অঙ্ক শেখাতে, কিন্তু সে নিজেই তো অঙ্কে কাঁচা। তবে রাজা ছিল তার থেকেও বেশি অশিক্ষিত। সে সাধারণ সংখ্যাও পারত না, তাই একদম 1-2 থেকে শুরু করে। এরপর ধীরে ধীরে নামতা পড়া, ছোটখাটো যোগ বিয়োগ এসব কিছু শিখতে থাকে।
আর এটাই সিউংজির প্রতিদিনের রুটিনে পরিণত হয়। দেখা যায় সে এই বোরিং জীবনে একদম বিরক্ত হয়ে গিয়েছে, কিন্তু তার কাছে কোনো উপায় নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত সে ভবিষ্যতের সময়কালে ফিরতে পারবে না। একদিন রাজার সাথে বাজি ধরে সে যদি সঠিকভাবে আটঘরের নামটা বলতে পারে তাহলে সিউংজির মাথায় একটা টোকা দিবে, আর যদি না পারে তাহলে সিউংজি তার মাথায় একটা আঘাত করবে। দেখা যায় সেজং পুরোটা ঠিকভাবে বলেছে, কিন্তু শেষমেশে সে তালগোল পাকিয়ে ফেলে, আর তখন সিউংজি তার মাথায় একটা টোকা দেয়। এতে সে প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। এমন সময় রানী আসে তার সাথে দেখা করতে। সিউংজি তাকে দেখে পুরো অবাক, কারণ সে ছিল তার বান্ধবী ইউনের মতো দেখতে। যাই হোক, এভাবেই দিন কাটতে থাকে। সেজং এখন দিনের বেশিরভাগটা সময় সিউংজির সাথে কাটিয়ে দেয়। একদিন সে রাজকীয় খাবার খাওয়ার সময় সিউংজির খুব খিদে পায়, কিন্তু সেজং তাকে খেতে না দিয়ে উল্টো তাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল। তখন সিউংজি বলে, তোমার এই খাবারের চেয়ে আমার খাবার আরো বেশি সুস্বাদু। এই শুনে তো সেজং খুব রেগে যায়, বলে কি বললে, চলো দেখি কি খাও তুমি। সিউংজি তাকে রান্না করে নিয়ে আসে। তার ব্যাগে এক প্যাকেট পাস্তা ছিল, সেটা গরম পানি দিয়ে রান্না করে তাকে খাওয়ায়। এত সুস্বাদু খাবার সে আগে কখনো খায়নি, তাই একদম চেটে পুটে খায়। কিন্তু সমস্যা হয় পরদিন সকালে। অতিরিক্ত ঝাল খাওয়ায় তার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছিল। এরপর সিউংজি এসে তাকে পেটের সম্পর্কে জ্ঞান দেয়, মানে কিভাবে আমাদের পেট খাবার হজম করে, হৃৎপিণ্ড কি, এসব আর কি। হার্টবিট সম্পর্কে বোঝাতে সে নিজের বুকে হাত দেয়। তখন সেজং দেখতে চাইলে সে উঠে দাঁড়িয়ে যায়। এরপর সেজং তাকে নিয়ে আসে একটা গোপন কক্ষে। এখানে কয়েকজন ডাক্তার মানুষের বডি নিয়ে গোপনে গবেষণা করত। সিউংজি তাদেরকে বায়োলজি ক্লাসের শিক্ষা দেয়। এভাবে তাদের জ্ঞান ভান্ডার অনেক সমৃদ্ধ হতে শুরু করে। সেজং তাকে সবসময় পাশে রাখতো এবং সব জায়গায় সাথে করে নিয়ে যেত। একদিন সিউংজি তাকে সেলফি তুলে দেখায়। এভাবে তারা ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল। সেজং খুশি হয়ে তাকে একটা কমলা উপহার দেয়, কিন্তু সিউংজি সেটা একাই খেয়ে ফেলে। আর এতে সে খুব রেগে যায়, কারণ সেই সময় কমলা খুব কম উৎপাদন হতো, ফলে এটা ছিল খুব দামি একটি ফল। শাস্তি স্বরূপ সিউংজির সাথে ফুটবল খেলতে শুরু করে। বারবার বল দূরে পাঠিয়ে দিয়ে তাকে নিয়ে আসতে বলতো। এক পর্যায়ে সিউংজি বিরক্ত হয়ে বল নিয়ে দৌড় দেয়। তার পেছনে দৌড়াতে শুরু করে সেজং। এভাবে দুজন বেশ ভালো একটা সময় পার করে। এরপর সেজং বলে, তুমি একটু অপেক্ষা করো, তোমাকে নিয়ে রাজ্যটা ঘুরে দেখতে যাব। সিউংজি অপেক্ষা করতে থাকে, আর ওইদিকে সে একটু রেডি হতে যায়, কিন্তু হঠাৎ সে খুব নার্ভাস হয়ে পড়ে, তাই সে আর বাহিরে আসে না। এইদিকে সিউংজি অপেক্ষা করতে করতে চলে যায়। পরদিন সেনাপতি রাজার খাবারের সাথে একটু নেশা জাতীয় মশলা মিশিয়ে দেয়। এর ফলে সে উত্তেজিত হয়ে পড়বে, কিন্তু সেই খাবারটা খেয়ে ফেলে সিউংজি। কিছুক্ষণ পর রানী সেখানে আসলে সিউংজি লুকিয়ে পড়ে, আর এইদিকে রানী রাজার সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করে। তবে সেজং বলে তার শরীরটা ভালো নয়, তাই রানীকে সে চলে যেতে বলছিল। এমন সময় সিউংজি মাতাল অবস্থায় বেরিয়ে আসে। সে ছিল একদম নিয়ন্ত্রণের বাহিরে, কি বলছে না বলছে কোনো কিছুর হুঁশ নেই। দুজনকে এই অবস্থায় দেখে রানী রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। এইদিকে সিউংজি তার সাথে উল্টাপাল্টা আচরণ শুরু করে। সে বলতে থাকে, আপনি অনেক হ্যান্ডসাম, আপনাকে বিয়ে করব। সেজং কোনো রকমে তার মুখ চেপে ধরে তাকে সামলানোর চেষ্টা করছিল। এরপর ক্লান্ত হয়ে সে তার কোলে ঘুমিয়ে পড়ে। সেজং পরম ভালোবাসায় তাকে কিস করতে যায়। পরক্ষণে সে আবার নিজেকে কন্ট্রোল করে ফেলে। তারপর সিউংজিকে খাটে শুইয়ে দেয়। মাঝরাতে নেশার ঘোর কেটে গেলে ঘুম ভাঙে এবং দেখতে পায় সে রাজার বুকে ঘুমিয়ে আছে। অবশ্য সেজং তাকে বকাঝকা করে না, উল্টো তাকে নিয়ে একটু হাঁটতে বের হয়। এরপর তারা গল্প করতে থাকে। সে সিউংজিকে কাছে টেনে বলে, তুমি এখন থেকে আমার বন্ধু, আগামীকাল দেখা হবে, এখন তুমি রেস্ট নাও। এই বলে সে চলে যায়। কিন্তু পরদিন সেনাপতি রাগান্বিত হয়ে সিউংজিকে আটক করে। সে বলে, বহুদিন তো হয়ে গেল, কিন্তু এই মেয়েটা বৃষ্টি বর্ষণ করতে পারছে না। সে আমাদের মিথ্যে বলেছে, তাই আমাদের উচিত ওকে শাস্তি দেওয়া। তবে সিজং তার সাথে দ্বিমত করে বলে, সে খুব বুদ্ধিমতী একটা মেয়ে, তাকে আমাদের রাজ্যের জন্য খুব দরকার। সেনাপতি তখন চ্যালেঞ্জ করে বসে, যদি সে এমন একটা যন্ত্র বানাতে পারে যেটা দিয়ে সূর্য ছাড়া সময় বুঝতে পারবে, তাহলে ধরে নেবে সে সত্যি বুদ্ধিমান, না হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই শুনে সেজং খুব টেনশনে পড়ে যায়, কারণ তখনকার সময়ে সূর্যের আলো দিয়ে সময় নির্ধারণ করা হতো। সিউংজি কিভাবে এরকম একটা কঠিন যন্ত্র আবিষ্কার করবে? তবে সিউংজি হাল ছাড়ে না। সে দিনরাত এক করে বিভিন্ন অঙ্ক করার চেষ্টা করতে থাকে। তাদের স্কুলে সময় পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি শেখানো হতো। সেসব একটু একটু করে মনে করার চেষ্টা করছিল এবং সেই যন্ত্রটা তৈরি করার চেষ্টা করছিল। এভাবে কিছুদিন পার হয়। এদিকে সেজং তাকে প্রচন্ড মিস করছে। তার সাথে কাটানো মুহূর্তগুলো বারবার তার মনে পড়ছিল। একসাথে ফুটবল খেলা, ক্লান্ত হয়ে একসাথে শুয়ে থাকা, আবার তাকে বুকে ঝরিয়ে ঘুমিয়ে পড়া, এসব কিছু মনে করে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আসলে এখন আর বুঝতে বাকি নেই সে তার প্রেমে পাগল হয়ে গেছে। এমন সময় হুট করে বৃষ্টি নামা শুরু করে। এই দেখে সে দৌড় লাগায় সিউংজির সাথে কথা বলার জন্য, কারণ সে তাকে বলেছিল যেদিন বৃষ্টি হবে সেদিন সে চলে যাবে। দেখা যায় একটা ছোট্ট অংশে পানি জমে আছে। এর বৃষ্টি চলাকালীন সময় যদি এখানে ঝাঁপ দেয় তাহলে তার সময়কালে ফিরে যেতে পারবে। তবে
সে এটা করে না। কিছুক্ষণ পর সেজং এসে দেখতে পায় সিউংজি সেই যন্ত্রটা তৈরি করে ফেলেছে, যেটা দিয়ে সূর্য ছাড়াই সময় পরিমাপ করতে পারবে। এই দেখে সে খুবই আনন্দিত হয়, এখন আর সিউংজিকে মারা যেতে হবে না। তবে সিউংজি বলে দেয় সে আসলে এতটাও বুদ্ধিমান নয়, সে হচ্ছে সব থেকে দুর্বল স্টুডেন্ট, তাকে যেন শাস্তি দেওয়া না হয় সেই জন্য এত কষ্ট করে এটা তৈরি করেছে। এই বলেই সে কান্না শুরু করে, আর তখনই সেজং তাকে বুকে টেনে নেয়। ঠিক এমন সময় আবার বৃষ্টি থেমে যায়। এখন সে চাইলেও বর্তমান সময়কালে ফিরে যেতে পারবে না। এইদিকে সেজং এর টেনশন হচ্ছিল সিউংজিকে গোপন সৈনিকদের মাধ্যমে মেরে ফেলা হতে পারে, তাই সে পার্ককে দায়িত্ব দেয় তাকে অন্য রাজ্যে দিয়ে আসার জন্য। কিন্তু পার্ক আসলে সেনাপতির অধীনে কাজ করত, আর সেনাপতি সিউংজিকে হত্যার নির্দেশ দিয়ে পাঠিয়েছে। তবে দেখা যায় পার্ক তেমনটা করে না, উল্টো সে তার অনেক খেয়াল রাখে। দুজন একটা জায়গায় পানি খেতে নামলে কয়েকজন সৈন্য তাদের উপর আক্রমণ করে, তখন পার্ক তাকে ঘোড়ার পিঠে উঠিয়ে পাঠিয়ে দেয় আর নিজের সৈন্যদের সাথে লড়াই করে। অপরদিকে রানী খবর পেয়ে যায় তার বাবা সিউংজিকে মারার জন্য লোক পাঠিয়েছে, আর সেখানে পার্কও আছে। এই শুনে সে এক দৌড় লাগায় জঙ্গলের দিকে। এইদিকে সেজং বিষয়টা জেনে ফেলে, সেও ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। অপরদিকে সিউংজি সূর্য ফলো করে পশ্চিম দিকে যাচ্ছিল, কারণ সেজং বলেছিল পশ্চিম দিকটা নিরাপদ স্থান। এরপর দেখা যায় রানী পার্ককে খুঁজে পেয়েছে, তাকে দেখার পর সে কান্না করে বকাচকা করতে থাকে। আসলে দুজন একে অপরকে পছন্দ করে। ছোটবেলা পার্ক মাটির তৈরি খেলনা বানিয়ে তার জন্য নিয়ে আসতো, তখন থেকেই রানী তাকে পছন্দ করে, তো সে তাকে কাঁধে তুলে বাসার দিকে রওনা হয়। অপরদিকে সিউংজি পশ্চিম দিকে এসে একটা সমুদ্র পাড়ে থেমে যায়। এমন সময় সেখানে আসে সেজং, সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। একটু পর রাত নেমে আসে, দেখা যায় দুজন সমুদ্র পাড়ে বসে গল্পে মেতে উঠেছে। তারা খোলা আকাশের নিচে বসে মুহূর্তটা এনজয় করছিল। সেজং জানায় সে একটা নতুন ভাষা এবং অক্ষরলিপি তৈরির চেষ্টায় আছে, যেটা হবে খুবই সহজ আর সাবলীল। এই কথা বলার পরেই সিউংজি একটা নোট বের করে, আর সে বুঝতে পারে সেজং আসলে খুব বড় একজন আবিষ্কারক ছিলেন। তার ছবি তাদের নোটেও ছাপানো হয়। যাই হোক, সে তাকে কিছু খাবার খেতে দেয়। এই মিষ্টি জাতীয় খাবারটা ছিল খুবই সুস্বাদু। খাবারটা সেজং খুবই উপভোগ করছিল। আসলে এটা পরীক্ষা দিতে বের হওয়ার সময় তার মা ব্যাগে রেখে দিয়েছিল। মায়ের কথা মনে পড়তেই সিউংজির খুব মন খারাপ হয়ে যায়। তার মনটা একটু ভালো করতে সেজং তাকে আলতো করে কিস করে। অপরদিকে রানী আর পার্কও বেশ সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিল। খোলা আকাশের নিচে বসে চিকেন গ্রিল করে খাওয়ায়। এরপর দেখা যায় রানী খুব সুন্দর একটা চিত্র অঙ্কন করছে। আসলে সে খুব ভালো আর্ট করতে পারে। সেই ছবিটা পার্কের বাসায় লাগিয়ে রাখে। পরদিন সকালে সেজং রাজ্যে ফিরে আসে এবং সবাইকে জানায় সিউংজি সেই যন্ত্র তৈরি করে ফেলেছে, তাই তাকে আর শাস্তি দেওয়া হবে না, উল্টো তাকে রাজপ্রাসাদে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর থেকে সিউংজি তার সাথে দিনের বেশিরভাগ সময় কাটাতে শুরু করে। দুজন একসাথে বেশ এনজয় করত। সিউংজি তাকে নামতা থেকে শুরু করে বড় বড় ক্যালকুলেশন সবকিছু একটু একটু করে শেখাচ্ছিল। তাছাড়া সূর্য, পৃথিবী, চাঁদ এসব বিষয়েরও জ্ঞান দিতে থাকে। একদিন সে রান্নাঘরে গিয়ে দেখে সেখানে রানী লুকিয়ে খাবার খাচ্ছে। তখন সে তাকে স্পেশাল নুডলস খাওয়ায়, আর এটা তার খুবই পছন্দ হয়। সে অনেক রাজকীয় খাবার খেয়েছে, কিন্তু এরকম খাবার আগে কখনই খায়নি। এরপর গল্প করতে করতে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। রানী তাদের দুজনের মধ্যকার সম্পর্কটার ব্যাপারে আগে থেকেই জানতো, আর সে তেমন একটা আপত্তি জানায় না। উল্টো সে সিউংজিকে ছোট রানী হিসেবে মেনে নেয় এবং তাকে সাজুগুজু করিয়ে নিজেই রাজার কাছে পাঠিয়ে দেয়। তবে সিউংজি যখন বুঝতে পারে তাকে বিয়ে করিয়ে দেওয়া হচ্ছে এবং সেজং এর সাথে থাকতে হবে, তখন সে দৌড়ে পালিয়ে যায়। সেজং অনেক খোঁজাখুঁজি করে তাকে একটা জায়গায় এসে ধরে ফেলে। এরপর তাকে রুমে নিয়ে আসে। সিউংজির তো ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সে ভাবে রাজা এখন তার সাথে উল্টাপাল্টা কিছু একটা করবে। তবে দেখা যায় সেজং তেমন কিছুই করে না। সে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি যেরকমটা ভাবছো সেরকম কিছুই হবে না, তুমি আমার বন্ধু হিসেবেই থাকবে। এরপর সে রুমের এক প্রান্তে শুয়ে পড়ে আর সিউংজিকে আরেক প্রান্তে ঘুমাতে দেয়। এরপর তার সাথে গল্পগুজব করে সুন্দর একটা মুহূর্ত কাটায়। হঠাৎ সে উঠে এসে সিউংজির হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তবে এতে সিউংজি তেমন একটা আপত্তি জানায় না। পরদিন রানী আসে তার সাথে দেখা করতে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মহারানী অর্থাৎ সেজং এর মায়ের সাথে দেখা করতে। মহারানীকে একদম অবিকল তার মায়ের মতো দেখা যাচ্ছিল। এই দেখে তার মায়ের কথা মনে পড়ে যায়, আর মহারানী তাকে সান্ত্বনা দেয়। রাতের বেলা সে তার স্কুল ড্রেস পরে একদম রেডি হয়ে যায়, কারণ সিদ্ধান্ত নিয়েছে যে কোনো সময় সে বর্তমান সময়কালে ফিরে যাবে। এরপর সেজং তাকে একটা গোপন কক্ষে নিয়ে আসে। সেখানে গিয়ে দেখতে পায় চারিদিকে শুধু কোরিয়ান অক্ষর দিয়ে ভরপুর। বর্তমানে তারা যেই অক্ষরলিপি ব্যবহার করে লেখাপড়া করে সেই সব অক্ষরগুলি সেজং আবিষ্কার করছিল একটু একটু করে। তো দেখা যায় সে তাকে রানীর মর্যাদা দিয়ে বলছে, তুমি সারা জীবন আমার সাথে থেকো, তোমার সুখ দুঃখের সব দায়িত্ব আমার। কিন্তু সিউংজি কান্না শুরু করে, বলে সে এখানে আর থাকতে পারবে না। তার বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। বৃষ্টি হলেই সে ফিরে যাবে তার সময়কালে। এই শুনে সেজং এর চোখেও পানি চলে আসে। সে সত্যিই চাইছিল বাকি জীবনটা সিউংজির সাথে কাটিয়ে দিতে। দেখা যায় সে অভিমান করে বাইরে চলে যাচ্ছে। এইদিকে কেউ একজন সেই রুমে প্রবেশ করে এবং সিউংজিকে আক্রমণ করে তাকে আহত করে ফেলে। পাশাপাশি পুরো ঘরটায় আগুন ধরিয়ে দেয়, যাতে সবাই মনে করে আগুনে পুড়ে সিউংজির মৃত্যুবরণ করেছে। এই খবরটা আবার রানী
জেনে ফেলে এবং দৌড়ে আসে সিংজিকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে পুরো ঘরে আগুন ধরে গিয়েছিল। সবাই আগুন নেভানোর জন্য ছোটাছুটি করছে। এর মধ্যেই সেজং সেখানে এসে এই দৃশ্য দেখতে পায়। নিজের পরোয়া না করে রুমে ঢুকে পড়ে। সিংজির দেহটা মেঝেতে পড়েছিল, তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। পরদিন দেখা যায় সেই রাজদরবারের সবাইকে একত্র করেছে এবং সেনাপতির হাতে বারুদ দেখে বলে, এই ব্যাপারে কিছু বলবেন? মানে সে জানতে চায় কেন সেই রুমে আগুন লাগিয়েছিল। সেনাপতি অস্বীকার করতে চাইলেও লাভ হয় না, কারণ সেখানে উপস্থিত হয় সিংজি। তাকে দেখে সেনাপতি একদম হতবাক হয়ে যায়। আসলে সে নিজেই তার পিঠে অস্ত্র ঢুকিয়েছিল, কিন্তু তার ব্যাগের মধ্যে একটা ভারী বই থাকায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। আর সে সেনাপতির গলার শব্দ শুনে বুঝতে পেরেছিল কারা তাকে হামলা করেছে। তো সেনাপতি রাজাকে সব খুলে বলে। আসলে সে চাইতো না এই নতুন আর সহজ ভাষাটা মানুষের কাছে পৌঁছাক, কারণ এতে সবাই শিক্ষিত হয়ে উঠবে। এরপর তারা নিজেদের মন মতো নিয়ম কানুন ঠিক করতে পারবে না। সব মিলিয়ে রাজ্য চালানোটা খুব কঠিন হয়ে যাবে তখন। তবে সেজং বলে, আমি রাজত্ব করতে চাই না, আমি চাই আমার সাধারণ জনগণ যেন সহজে শিক্ষিত হয়ে উঠতে পারে। তো যাই হোক, সেনাপতিকে তার অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়। এরপর দেখা যায় রাজা কিছুটা মন খারাপ করে আছে, কারণ তার আবিষ্কার করা অক্ষরলিপিগুলো আগুনে পড়ে গিয়েছিল। তখন সিংজি তার বইয়ের একটা পৃষ্ঠা দেয়, সেখানে আধুনিক অক্ষরলিপি ছিল। এমন সময় দেখা যায় আকাশ মেঘলা হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে। তাই সিংজি সবার কাছ থেকে বিদায় নিতে শুরু করে। এরপর শেষবারের মতো সেজং এর পেছনে ঘোড়ার পিঠে চড়ে সেই সমুদ্র পাড়ে আসে এবং খুব সুন্দর একটা মুহূর্ত কাটায়। এই স্মৃতিগুলো সিংজি চলে যাওয়ার পরেও সে ভুলতে পারবে না। সিংজি সমুদ্রে ঝাঁপ দেয় আর সেখান থেকে উঠে আসে যেখান দিয়ে সে প্রাচীনকালে চলে গিয়েছিল। আর সময়টা তখনই ছিল, মানে তার পরীক্ষা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। এবার সিংজির কনফিডেন্স আছে, সে দৌড়ে পরীক্ষা কেন্দ্রে সে পরীক্ষায় অংশ নেয়। রেজাল্ট যাই হোক না কেন, সে এবার আত্মবিশ্বাসী থাকবে। পরীক্ষা শেষ করে সে বাসায় ফিরে আসে এবং তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুঝতেই তো পারছেন, তার মায়ের কাছে কিছু ঘন্টা সময় হলেও সিংজি তাকে দেখছে কয়েক মাস পর। যাই হোক, এরপর অনেকদিন পার হয়। সিংজি ধীরে ধীরে তার স্বাভাবিক জীবনে ফিরে আসছিল। একদিন টিভিতে দেখতে পায় এক ফেমাস সিঙ্গারের শো হচ্ছে, আর সেই সিঙ্গারকে দেখে মনে হচ্ছিল পার্কের মতো। এই দেখে তার পুরনো দিনের কথাগুলো মনে পড়তে থাকে এবং রাজা সেজং এর কথা মনে পড়তেই তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। দেখা যায় মন খারাপ করে রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন সময় বৃষ্টি শুরু হয়ে যায় আর সে ছাতা আনতে ভুলে গিয়েছিল। তবে ঠিক সেই মুহূর্তে একজন তার মাথায় ছাতা ধরে, আর সেই ছেলেটাকে অবিকল দেখতে সেজং এর মতো ছিল। আসলে এই ছেলেটা সিংজিকে পছন্দ করে, তাকে দেখার জন্য প্রতিদিন বাসে করে যেত। কিছুদিন আগে সিংজি পরীক্ষা দিতে যাওয়ার সময় তার ছাতা বাসে ভুলে যায়, সেটা এই ছেলেটা রেখে দিয়েছিল। এখন সেই ছাতাটাই ফেরত দিতে সে দুজনের মধ্যে দেখা হয়ে গেল। দুজন একে অপরকে দেখে মুচকি আসে, আর এখানেই এই গল্পটার সমাপ্তি ঘটে।